যে টাকা করবার জন্য বিদ্যাট করে নিয়ে যাওয়া হতো লোকেদের, সেটা নিয়ে, এবং সেটা অনেক তদন্ত করে অনুসন্ধান করে খবরগুলো সংগ্রহ করে লেখা। আর যেটা বলবো সেটা হচ্ছে যে 1973 সালে চিলিতে যখন পিনোচেট সালভাদর আইলেন্দেকে হত্যা করে যেখানে স্বৈরতান্ত্রিক হুন্তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, সেই সময়ে তার খবর নেবার জন্য মিগেল পিনতে নামক একজন চিত্র পরিচালক তথ্যচিত্র তৈরি করেছে। তাকে নিয়ে একটা ঝোড়ামুক্তা ভাবে চিলিতে গোপনে এই নামে বুদ্ধদেব ভট্টাচার্য সেটা বাংলায় অনুবাদ করেছে। সেটাও খুব জরুরি বই বলে আমার কাছে মনে হয়। এই বইগুলো পড়লে পরে, আমি যে তিনটে বড় বড় বইয়ের কথা বললাম, যে বইগুলো প্রত্যেকটা সংবাদ তার বিষয়বস্তু। একটা জাহাজ ডুবি হয়েছে, সেটা নিয়ে গন্ডগোল পাকানো হলো, এবং তিনি অনুসন্ধান করে জানতে পেরেন যে তার পেছনে কারা ছিল। আরো একটা যেটা আমরা জানলাম, যে কিডন্যাপ করে টাকা রোজগার করার জন্য একদল লোক নানা রকম সর্বনিশে কাজ করছিল, তাদের নিয়ে একটা। আর 3 নম্বরটা হচ্ছে 73 সালে ছেলের ঘটনার পর যেটা হলো সেটা। এই বইগুলো প্রমাণ করে, যদি আমরা অন্তত, এটা তো চিলিতে গোপনে বইটা বাংলায় পড়েছি, তাতে আমরা দেখতে পাবো যে তার রচনার নৈপুণ্য কিরকম ছিল, কি তিনি করতে চেয়েছিলেন, কি তিনি করতে ভালোবাসতেন। এটা গার্সিয়া মার্কেসের মূল একদিক থেকে কাটালে, যখন তার 21 বছর বয়স, বগুদাস আন্দোলনের মধ্যে ফিদেল কাস্ত্রোর সঙ্গে তার প্রথম পরিচয়। কাস্ত্রো ছাত্র হিসাবে তখন বগুদায় ছিলেন, এবং তার সঙ্গে পরে সেটা গভীর বন্ধুতায়, নিবিড় বন্ধুতায় পর্যবেসিত হয়। তখন গার্সিয়া মার্কেস যেটা করেন, 1959 সালের 1 জানুয়ারি যখন কুবা, আজকের কুবা হলো, যখন প্রশাসন থেকে, স্বৈরতান্ত্রিক অপশাসন থেকে মুক্ত হলো, আমেরিকানদের মানে মার্কিন মুলুকের হাত থেকে রেহাই পাওয়ার একটা চেষ্টা করলো, সেই সময় থেকে ফিদেল কাস্ত্রো সেই রাষ্ট্রপতির সঙ্গে গার্সিয়া মার্কেসের যোগাযোগ হলো। এবং যেটা হলো সেটা হচ্ছে আরো আশ্চর্য, যে গার্সিয়া মার্কেস তার নিজের অর্থানুকূল্যে কুবার লাভানাতে যেটা তৈরি করলেন, সেটা একটা ফিল্ম ইনস্টিটিউট। আচ্ছা, সাংবাদিকতার বাইরেও যারা আছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। আমি এখানে আসার আগে একটুখানি চিন্তিত ছিলাম যে আমি কেন যাচ্ছি। আমি মানবতার মতন সাহিত্যের শিক্ষকও নই, পেশাদারি সমালোচক নই। সাহিত্যের প্রতি একটা আকর্ষণ আছে, অনুরাগ, আসক্তি, যাই বলুন। এই অনুরাগ আসক্তি থেকে দেশে বিদেশি সাহিত্য পড়ি। সেই জন্যই কি যাচ্ছি। আসলে যাকে নিয়ে আজকে আলোচনা, তার আকর্ষণটাই শেষ পর্যন্ত এত বেশি হয়ে গেল যে আমি চলে গেলাম। যদিও আমি শুরুতেই বলে রাখি যে মার্কেস সম্পর্কে আলোচনা করার সীমাবদ্ধতা, একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে স্প্যানিশ না জানা। আমার যেটুকু পড়া সেটুকু ইংরেজিতে, এবং আমি দুটো অনুবাদ করেছি, দুটো অনুবাদ করতে হয়েছে আমাকে ইংরেজিতে। স্টোরি অফ এ শিপwrecked sailor and clandestine in Chile। আমি কয়েকটি কথা বলবো, আমার বলার সুবিধা হবে, কারণ মানবতা একটা কাঠামো তৈরি করে গেছে। আমি যাতে
সেই কাঠামোটার মধ্যে থাকি, আবার সেই সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি না হয়। শৈশবে 10টা বছর একটি মানুষের মুখটা গড়ে ওঠার পক্ষে খুব গুরুত্বপূর্ণ নয়। মাঝে শুনবেন আপনারা, বাবা মাকে পাননি, চেয়েছিলেন দাদু আর দিদিমণি। দাদু সামরিক বাহিনীর কর্নেল, কিন্তু উদারপন্থী। তিনি অর্থোডক্স আর্মির বিরুদ্ধে লড়াই করেছিলেন, ওরা রক্ষণশীলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের বীরত্বের গল্প শুনতেন দাদুর কাছ থেকে। আর দিদিমা খুব ভালোবাসতেন তাকে, গল্প করতেন সারাদিন ভূত প্রেত দত্তি ধানা এবং দৈব শক্তি। ভূত প্রেত দত্তি ধানার গল্প আর সামরিক বীরত্বের গল্প এই 10টা বছর মার্কেসকে আচ্ছন্ন করে রেখেছিল। বাড়িতে আরো কিছু বই ছিল, আরো রজনীর গল্প, জন পেটসো, এগুলো তার ওই শৈশব মনে আকর্ষণ করে। সেই বয়স কাটিয়ে যখন বাড়ি ফিরে আসতে হলো, সেটা তার খুব ভালো লাগে। বাড়ির সঙ্গে নতুন করে পরিচয় বাবা মার সঙ্গে। কিছুদিন পরে ছাত্র হিসেবে একেবারে বগুড়া ইউনিভার্সিটিতে পাঠানো হলো আইন পড়ার জন্য। আইন প্রথম থেকে একেবারেই মন টানত না, চাইতেন না আইন পড়তে। সেই সময় শুনলেন আপনারা, উনি একটু ভয়ঙ্কর দারিদ্রের মধ্যে ছিলেন এবং একটু অর্থ সংগ্রহের জন্য আংশিক সময় সাংবাদিকতা করতেন। যে সাংবাদিক সংবাদপত্র দিয়ে তার যাত্রা শুরু, খুব গুরুত্বপূর্ণ পত্রিকা এক্সপেক্টেড, যাতে তিনি প্রথম ওই সাংবাদিকতা হাতে করেছেন। সেখান থেকে তিনি পরে অনেক কাজ করেছেন। এক্সপেক্টেডারের পরে তিনি ভেনিজুয়েলাতে একটি কাগজ করেছিলেন, মোমেন্ট, কারাকাসে থাকতেন তখন। বগুড়া ছেড়ে গিয়ে কারাকাসে ছিলেন কিছুদিন, এর মোমান্ত কাজ করার জন্য। মোমেন্ট ছেড়ে আমার আরেকটা কাগজ ভেনিজুয়েলার আফ্রিকা বলে যায়, এডিটারও হয়ে গেছে। তখন এই বয়সটায় এটা হচ্ছে 20, 21, 22, এই সময়টা তিনি সাংবাদিকতাই একটা মূল ব্যাপার। এই সময় আমি বলে যাই, এই সময় তার ওই স্পেক্টেটারে 14 সংখ্যায় পরপর বেরোলো স্টোরি অফ এ শিপওরেক সেলার। 14টা সংখ্যা লেগেছিল তার গল্পটা, সম্পূর্ণ লিখতে। মানব তার কাহিনীটার একটা করে গেছেন। আমি শুধু বলে যাই, ব্যাপারটা ছিল এইরকম, জাহাজটা ডুবে গেল। সেই জাহাজের নাবিক এসেছিল আকস্মিক ভাবে, একটা কাঠের তক্তাতে বেঁচেছিল বেশ কয়েকদিন সমুদ্রের উপর। সেই উড়ুর উপরে সে গান ছিল্লা বসছে, 5টার সময় হাঙররা আসে, চারপাশে হাঙর কাংছিল, এর মাঝখানে একটা ভয়ঙ্কর জীবন কাটিয়ে শেষ পর্যন্ত সেই ছেলেটি ফিরে আসতে পেরেছিল।